this channel at present. Details of all our বিবিসি বাংলা এখন সন্ধ্যা 7:30 একটু পরেই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ। আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, রাজশাহীতে 88.8, খুলনায় 88.8। আপনারা যেখানে আছেন বিবিসি আপনার সাথেই আছে। বিবিসি বাংলায় এখনকার প্রধান খবর। বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত বয়স্ক রোগীদের মৃত্যুর হার নিয়ে বিশেষভাবে চিন্তিত কর্তৃপক্ষ। 9/11 হামলার আজ 19তম বার্ষিকী। বর্তমান সময়ের জঙ্গি দলগুলো এখন হাতে চায় নতুন অস্ত্র, লক্ষ্য বায়োটেরোরিজম বা জৈব সন্ত্রাস। এর আগে যখন অস্ত্র বা বিস্ফোরক দিয়ে আমরা অপারেশন করতাম, তার চাইতে বড় অস্ত্র হলো বায়োটেরোরিজম। বিশেষ করে বিভিন্ন ধরনের ভাইরাস তৈরি করতে পারে, এটা মোকাবিলা করা বেশ দুরূহ হয়ে পড়তে পারে এবং সে ধরনের একটা বড় আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি। এ নিয়ে শুনবেন সাক্ষাৎকার। কিছু মুসলিম দেশ ইসরায়েলের সাথে সম্পর্ক চায়, কিন্তু বাংলাদেশ কেন নারাজ, থাকছে বিশেষ প্রতিবেদন। এই সব কিছু এবং আরো নানা বিষয় নিয়ে বিবিসি বাংলায় আজকের প্রবাহ। বিবিসি বাংলার সন্ধ্যেবেলার আয়োজন প্রবাহ শর্টওয়েভ ছাড়াও প্রচারিত হচ্ছে FM তরঙ্গে বাংলাদেশে প্রধান 10টি শহরে, আর ইন্টারনেটে অনুষ্ঠানটি লাইভ প্রচারিত হচ্ছে bbcbangla.com ওয়েবসাইট থেকে। আজকের প্রবাহ পরিবেশন করছি আমি মাসুদ হাসান খান। একটু আগে শিরোনামেই যেমনটা শুনছিলেন, বাংলাদেশে করোনা ভাইরাস শনাক্তের তুলনায় রোগীদের মধ্যে মৃত্যুর হার যেভাবে বাড়ছে তা নিয়ে কর্তৃপক্ষ বিশেষভাবে চিন্তিত বলে কর্মকর্তারা বলছেন। সরকারের স্বাস্থ্য বিভাগ বলছে, নানা ধরনের জটিল রোগে আক্রান্ত বয়স্ক ব্যক্তিরা হাসপাতালে আসছেন একেবারে শেষ মুহূর্তে, আর এটাই মৃত্যুর হার বৃদ্ধির অন্যতম কারণ বলে তারা বলছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেব অনুযায়ী গত 24 ঘন্টায় বাংলাদেশে করোনা ভাইরাসে 34 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে 32 জন রোগীর বয়স 51 বছরের উপরে। এ নিয়ে ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন সংবাদদাতা কাদির কল্লোল। দেশে করোনা ভাইরাস শনাক্ত রোগীদের মধ্যে এ পর্যন্ত মোট 4,668 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 3,500-এর বেশি মানুষের বয়স 50-এর উপরে। সরকারি হিসাবে এই তথ্য পাওয়া গেছে। এখন শনাক্তের তুলনায় মৃত্যুর হার বলা হচ্ছে 1.39%। স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম বলেছেন, মৃত্যুর হার যে বাড়ছে সেটা উদ্বেগের। তিনি উল্লেখ করেছেন, মৃত্যুগুলো পর্যালোচনা করে তাঁরা কারণ চিহ্নিত করেছেন। তাঁরা দেখেছেন, নানা জটিল রোগে আক্রান্ত বয়স্কদের করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর শেষ অবস্থা না হলে তাঁরা হাসপাতালে আসছেন না। তিনি বলছিলেন, অবশ্যই একটু উদ্বেগের, তবে আমরা গত কিছুদিনের মৃত্যু হার যদি আমরা পর্যালোচনা করি তাহলে আমরা দেখবো যে সিংহভাগই 60 বা 60 ঊর্ধ্ব ব্যক্তিবর্গ এটাতে আক্রান্ত হয়েছে, এবং বিশেষ করে যাদের কোমরবিড মেডিকেল ইলনেস, যেটা আমরা বলছি, সাথে সংশ্লিষ্ট অন্যান্য রোগ, যেমন ক্যান্সার, যেমন ডায়াবেটিস, যেমন ব্লাড প্রেশার, যেমন হাঁপানি, মানে এই সমস্ত রোগ যাদের আছে তাদের ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি যে মৃত্যু হারটা বেশি। যেই মৃত্যুগুলো আমরা দেখেছি মানে ডিলেড, ধরেন যে তখন আর কিছু করার নেই, একদম স্ট্রম যেটা বলে সাইটোকাইন স্ট্রম হওয়ার পরে মানে বডির সমস্ত অর্গান ফেলিওর হয়ে যায়, ফেল করে, মাল্টিপল অর্গান ফেলিওর বলে, MOF বলে, তো তখন আসলে ডাক্তারদের করার কিছুই থাকে না। তিনি আরো বলেছেন, মৃত্যুর হার নিয়ে তারা চিন্তিত হলেও সংক্রমণ বাড়ছে না এবং তা স্থির আছে বলে তারা মনে করেন। স্বাস্থ্য বিভাগের হিসাবে দেখা যাচ্ছে, কয়েক সপ্তাহ ধরে প্রতিদিন গড়ে 15,000-এর নিচে নমুনা পরীক্ষা করা হচ্ছে। তাতে শনাক্তর হার 12 থেকে 20% মধ্যে ওঠানামা করছে। পরীক্ষা কম হওয়ার বিষয় নিয়েও নানা অভিযোগ রয়েছে, তবে এখন মৃত্যু কমানোর বিষয়কেই কর্তৃপক্ষ অগ্রাধিকার দিচ্ছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার মাহফুজা রিফাত মনে করেন, দেশে জীবনযাত্রার সবকিছুই স্বাভাবিক করে দেয়ায় মানুষের ভয় কমে গেছে। এছাড়া চিকিৎসা নিয়ে মানুষের আস্থার অভাব রয়েছে। এই দুটি কারণে মানুষ শেষ মুহূর্ত পর্যন্ত বাড়িতে থেকে চিকিৎসা নিতে চায়। আস্থার অভাব, আরেকটা হচ্ছে যে হয়তো ভাবছি যে আমার কিছু হবে না, ওই জিনিসটাও একটা ব্যাপার। সেই জায়গাটাতে আমরা বোধহয় যথেষ্ট বার্তাটা দিতে পারি নাই যে ঝুঁকিটা কোথায়।
কখন সেবাটা নিতে আসতে হবে। তবে অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম বলেছেন, বয়স্করা শনাক্ত হলেই যেন হাসপাতালে যান, এই প্রশ্নে মানুষকে সচেতন করার বিষয়কে এখন তারা অগ্রাধিকার দিচ্ছেন। যারা বয়স্ক মানুষ সিমটম থাকুক বা না থাকুক, তারা যদি প্রমাণিত হয় যে ওনারা আক্রান্ত হচ্ছেন, অবশ্যই তারা ডাক্তারের পরামর্শ নেবেন। ডাক্তাররা যদি মনে করেন তারা হাসপাতালে ভর্তি করবেন, যদি মনে করেন বাড়িতে রেখে চিকিৎসা করবেন, কিন্তু নিজেরা কোনো সিদ্ধান্ত নেবেন না। স্বাস্থ্য অধিদপ্তর থেকে এই কথাটা বারবার করে বলতে চাই, বয়স্ক মানুষ বিশেষ করে 50 ঊর্ধ্ব, 60, 70 এই সমস্ত বয়সের মধ্যে যারা আছেন, তারা যাদের কোমরবিড মেডিকেল ইলনেস আছে, তারা কোনোভাবেই বাড়িতে বসে চিকিৎসা নেবেন না। আপনারা অবশ্যই ডাক্তারদের পরামর্শ নেবেন। আমাদের হাসপাতাল খোলা আছে, আমাদের পর্যাপ্ত বিছানা, এখন অনেক বিছানায় খালি আছে। তো আপনারা বাড়িতে না থেকে দয়া করে আসুন। তিনি আরও জানিয়েছেন, পরীক্ষাও তারা বাড়াতে চাইছেন, সেজন্য 7 দিনের মধ্যে অ্যান্টিজেন টেস্ট শুরু করার চেষ্টাও তাদের রয়েছে। কাদির কল্লোলের প্রতিবেদন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার আজ 19তম বার্ষিকী। 2001 সালের এই দিনে ইতিহাসের বিভীষিকাময় এক আত্মঘাতী বিমান হামলা চালায় জঙ্গি গোষ্ঠী আল কায়দা। ওই হামলায় নিহত হন প্রায় 3000 মানুষ। এরপর থেকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে শুরু হয় বিশ্বব্যাপী এক সন্ত্রাস বিরোধী অভিযান। বদলে যায় বিশ্ব রাজনীতি ও নিরাপত্তার কাঠামো। 19 বছর পর সেই ওয়ার অন টেরর বা সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই এখন কোন পর্যায়ে রয়েছে জিজ্ঞাসা করেছিলাম নিরাপত্তা গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আনম মুনিরুজ্জামানকে। যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী যে সন্ত্রাসের বিরুদ্ধে যে অভিযানটা শুরু করেছিল 9/11-এর পরে, সেটা একটা মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখতে পেয়েছি। আমরা প্রথমে দেখেছিলাম যে শুধু আল কায়দা বিভিন্ন দেশে তাদের অপারেশন পরিচালনা করছে, তারপর আমরা দেখতে পেলাম দায়েশের জন্ম হলো। দায়েশ জন্ম শুধু হয় নাই, দায়েশ বলতে গেলে ইরাক এবং সিরিয়ার বেশ কিছু এলাকা তারা অধিগ্রহণ করে তাদের এক ধরনের স্বাধীনতা তারা ঘোষণা করলো, কিন্তু শেষ পর্যন্ত তাদের যে অধিকৃত যে জায়গাগুলো ছিল সেটা তারা ধরে রাখতে পারে নাই, হটে যেতে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্র অভিযানের কারণে। তবে এইটা বললে ভুল হবে যে সন্ত্রাসী কর্মকাণ্ড শেষ হয়ে গেছে। আমরা দেখতে পেয়েছি যে সন্ত্রাসের যে কর্মকাণ্ড তারা সিরিয়া বা ইরাকে তাদের অধিকৃত জায়গা থেকে করছিল, সেটা বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে সে মতাদর্শ ছড়িয়ে গেছে। মিস্টার মুনিরুজ্জামান, আপনি যেসব সংঘাতের কথা বলছিলেন 9/11-এর পর থেকে শুরু হয়েছে, তো এইসব যুদ্ধ বা সংঘাত বা অভিযান আপনি যাই বলুন না কেন, এতে আমেরিকা বা সার্বিকভাবে সারা বিশ্ব জয়লাভ করেছে, এটা কি বলা যাবে? জয়লাভ করা যাবে এটা বলা যাবে না, তবে তারা বেশ কিছুটা হলো সাময়িকভাবে কিছুটা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। তবে সম্পূর্ণভাবে যে তারা জয়লাভ করেছে তাদের এই অভিযান, সেটা বলা যাবে না। একটু আগে আপনি যেমনটা বলছিলেন 9/11-এর পর যখন এই অভিযান সারা বিশ্বে ছড়িয়ে পড়লো, তখন দেখা গেল যে কৌশলগত পরিবর্তন এসছে এইসব জঙ্গি সংগঠনগুলোতে। আগে তারা সাংগঠনিকভাবে হামলা চালাতো, আক্রমণ চালাতো, কিন্তু এখন দেখা যাচ্ছে যে লোন উলফ বা এককভাবে তৎপর ব্যক্তি পর্যায়ে তারা এই ধরনের হামলার পেছনে রয়েছে, যেমনটা আমরা নিউজিল্যান্ডে দেখেছি। এটা কেন ঘটছে? এটা ঘটছে এই কারণে একটা বিকেন্দ্রীকরণ একটা নীতি তারা গ্রহণ করেছে। তারা মনে করছে যে সব জায়গাতে সব অপারেশনের উপরে তাদের সরাসরি নিয়ন্ত্রণ করার প্রয়োজন নাই। তাদের মতাদর্শ অবলম্বন করে যদি কোনো ছোট গোষ্ঠী বা কোনো ব্যক্তি তারা তাদের অপারেশন করতে সক্ষম হয়, তারা মনে করছে যে এই ধরনের অপারেশনের সাফল্য পাওয়া অনেক সহজ বা এটা অনেক কার্যকরী ভূমিকা রাখতে পারে। একটু আগে আপনি যেমনটা বলছিলেন যে আল কায়দা দুর্বল হলেও তাদের যে বৃহত্তর আদর্শ কিংবা মতবাদ ছড়িয়ে পড়েছে নানান দেশে, ইরাক, সিরিয়া, লিবিয়া থেকে শুরু করে আফ্রিকার মালি, নিজের, পূর্ব এশিয়া, ইন্দোনেশিয়া আর ভারতীয় উপমহাদেশের পাকিস্তান এবং বাংলাদেশেও তার নজির দেখা গেছে। তো এটা কি বলা যাবে যে এসব গোষ্ঠীর বিরুদ্ধে আসলে কার্যকর যাকে বলে কাউন্টার ন্যারেটিভ বা আদর্শগত বক্তব্য তৈরি করা যায়নি, আর সেটাই হলো এই লড়াইয়ের মূল সমস্যা, মূল দুর্বলতা? এটা আমরা সবসময় আমাদের বিশ্লেষণে বলে আছি যে দ্য ব্যাটল অফ দ্য ন্যারেটিভে যুক্তরাষ্ট্র বা যারা রাষ্ট্র যেখানে পরিচালনা করা হচ্ছে তারা এই যুদ্ধ তারা জিততে পারে নাই। ন্যারেটিভটা সম্পূর্ণভাবে এখনো সন্ত্রাসী গোষ্ঠীর নিয়ন্ত্রণে আছে এবং তারা যে ধরনের ন্যারেটিভ দিচ্ছে তার প্রতিবাদে যে ধরনের কাউন্টার ন্যারেটিভ রাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া হয়ে থাকে, সেটা অনেক সময় খুবই ডিফেন্সিভ এবং খুবই দুর্বল। কাজে দেখা যাচ্ছে যে সন্ত্রাসী গোষ্ঠী যে ধরনের নতুন নতুন ন্যারেটিভ দিয়ে তারা নতুন রিক্রুট পাচ্ছে বা অপারেশন উদ্বুদ্ধ করতে পারছে, সেখানে রাষ্ট্র অনেক ক্ষেত্রেই ব্যর্থ হচ্ছে। এই করোনা ভাইরাস মহামারীর সময় দেখা গেল যে এই ধরনের হামলার সংখ্যা কমেছে। তার মানেটা কি এই যে এই গোষ্ঠীগুলো এখন আসলে চুপ করে রয়েছে বা এর থেকে কোনো নতুন ধরনের ঝুঁকির সম্ভাবনা রয়েছে?
আপাত ধর্মে কিছুটা তারা নিষ্ক্রিয় বা স্থিমিত আছে। তবে আমরা তাদের বিভিন্ন ধরনের যে প্রচারণা যেগুলো পর্যালোচনা করি সেখানে একটা বড় ধরনের হুমকি আমরা দেখতে পাচ্ছি। তারা বিভিন্নভাবে বিস্তারিতভাবে তারা সকলকে তারা উদ্বুদ্ধ করতে চাচ্ছে যে আমরা একটা নতুন ধরনের অস্ত্র আমাদের হাতে এসছে। আমরা এর আগে যখন অস্ত্র বা বিস্ফোরক দিয়ে আমরা অপারেশন করতাম তার চাইতে বড় অস্ত্র হলো বায়োটেরোরিজম। বায়োটেরোরিজমের ভিতরে যে প্রধান আশঙ্কাগুলো থাকে সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের নার্ভ এজেন্ট ব্যবহার করতে পারে, বিভিন্ন ধরনের রাসায়নিক সেগুলোকে বায়োটেরোরিজমের আওতায় নিয়ে এসে ব্যবহার করা যেতে পারে। বিশেষ করে এখানে বিভিন্ন ধরনের ভাইরাস তৈরি করতে পারে যেটা ল্যাবরেটরিতে তৈরি করে সেটাকে ছড়িয়ে দিতে পারে। কাজে দেখা যাচ্ছে যে বায়োটেরোরিজমের যে বিভিন্ন পন্থাগুলো আছে সেগুলো যদি সন্ত্রাসী গোষ্ঠীগুলো রপ্ত করতে পারে, যার কিছুর আশঙ্কা আমরা এখন দেখতে পাচ্ছি বা নিদর্শন দেখা যাচ্ছে তাদের বিভিন্ন লেখালেখিতে, তাহলে দেখা যাবে যে তারা যে ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করে যে ধরনের ক্ষতি এর আগে সাধন করতে পেরেছে তার চাইতে অনেক ব্যাপক আকারে তারা সাধন করতে সক্ষম হবে এবং আমাদের জন্য এটা মোকাবিলা করা বেশ দুরূহ হয়ে পড়তে পারে এবং সে ধরনের একটা বড় আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি। আমি কথা বলছিলাম নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল আনম মুনিরুজ্জামানের সঙ্গে। ভারত চীন সীমান্ত বিবাদ নিরসনে এই দুই দেশের মধ্যে বেশ কয়েকটি বিষয়ে সমঝোতা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত মস্কোতে ভারত আর চীনের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে দীর্ঘ বৈঠকের পরে যে যৌথ বিবৃতি দেওয়া হয়েছে তাতে 5টি বিষয় ঐকমত্যের কথা বলা হয়েছে। কিন্তু বিবাদ নিরসনের আশা করা হলেও সীমান্তে দুই বাহিনীর মধ্যে উত্তেজনা কতটা কমবে তা নিয়ে বিশ্লেষকদের সন্দেহ রয়েছে। কলকাতা থেকে অমিতাভ ভট্টশালী। বৃহস্পতিবার অনেক রাত পর্যন্ত মস্কোতে ভারত আর চীনের দুই বিদেশমন্ত্রীর প্রায় 2.5 ঘন্টার বৈঠক চলে। আজ সকালে দুই দেশের যে যৌথ বিবৃতি জারি করা হয়েছে তাতে লেখা হয়েছে দুই দেশই নিজেদের মধ্যে থাকা মতবিরোধকে কখনোই সংঘাতে পরিণত হতে দেবে না। সম্প্রতি যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে সীমান্তে তা দুই দেশের কারো স্বার্থের পক্ষেই ঠিক নয় বলেও মন্তব্য করা হয়েছে। তাই দুই পক্ষের সীমান্ত প্রহরীদের একদিকে যেমন আলোচনা চালাতে হবে তেমনি দ্রুত সরে গিয়ে উত্তেজনা প্রশমনের জন্য দূরত্ব বজায় রাখতে হবে। পরিস্থিতি আরও খারাপ হতে পারে এমন কোনো কাজ তারা করবে না। দুই বিদেশমন্ত্রীর মধ্যে আলোচনার এই সারমর্ম সীমান্তে দুই সেনাবাহিনীর মধ্যে কতটা উত্তেজনার প্রশমন করতে পারবে এই প্রশ্ন করেছিলাম ভারতের অবসরপ্রাপ্ত সেনাপ্রধান জেনারেল শঙ্কর রায়চৌধুরীর কাছে। যদিও এগ্রিমেন্ট হয়েছে কিন্তু মাটিতে যে লাইনটা আছে যেখানে অব্দি ক্লেম করা হচ্ছে উভয় দেশের সেইটা রফা করাটা খুব মুশকিল হবে। এটা একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে, এইটা কখন ফল পাওয়া যাবে এটা অনিশ্চিত। রাজনৈতিক স্তরে বিদেশমন্ত্রীরা 5টি বিষয়ে সহমত হলেও সত্যিই তাতে সীমান্তে সামরিক বাহিনীর মধ্যে কতটা উত্তেজনা প্রশমন হবে এবং হলেও তা দীর্ঘমেয়াদী হবে কিনা তা নিয়ে কেন সন্দেহ জেনারেল রায়চৌধুরীর। গালওয়ান কিংবা লাদাখে চুশুলে যে অ্যাকচুয়াল হস্টিলিটিস হয়েছিল সেই চিন্তাধারাটা এখনো আছে। সুতরাং হস্টিলিটি যে লেভেলে আছে সেই লেভেলে থাকবে, মানে বিশেষ কোনো উষ্ণতা দেখা দেবে না আমার যা ব্যক্তিগতভাবে মনে হয়। তবে হ্যাঁ, এইটা নিয়ে এখন আলোচনা চলবে, এটা কতটা ফলপ্রসূ হবে এটা বলা যাওয়া যাচ্ছে না। এই বৈঠক এবং উত্তেজনা প্রশমনের জন্য 5টি বিষয়ে সহমত হওয়ার পরে যৌথ বিবৃতি এমন একটা সময় এলো যখন লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ভারত আর চীন উভয় দেশই একে অপরের বিরুদ্ধে 4 দশকেরও বেশি সময়ের মধ্যে প্রথমবার গুলি চালানোর অভিযোগ তুলেছিল এবং তা নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। মস্কোর বৈঠকের পরে কি সেই পরিস্থিতির আপাতত নিরসন হলো জানতে চেয়েছিলাম যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ও নিরাপত্তা বিশ্লেষক অনিন্দ জ্যোতি মজুমদারের কাছে। সমঝোতা তো সবসময়ই সমর্থনযোগ্য, কিন্তু সমঝোতার যে ভাষা তা কাগজে কলমে একরকম আর বাস্তব দুনিয়ায় যদি আরেক রকম হয় তাহলে সেই সমঝোতার উপর ভরসা খুব একটা থাকে না। যে 5টা পয়েন্টের কথা এখানে আলোচনা হচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে দেখা যাবে এ ধরনের কথাবার্তা এর আগেও হয়েছে, কিন্তু তা সত্ত্বেও যে সীমান্তের যে ডিসপিউট আমাদের রয়েছে সেটা অস্বীকার করে লাভ নেই এবং এই ডিসপিউটটাকে কিভাবে রিজলভ করা যায় সেটা একটা প্রাইমারি কনসার্ন হয়ে দাঁড়ায়। গত 3-4 মাস ধরে লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় দুই দেশের বাহিনীর মুখোমুখি অবস্থান, ভারতের অন্তত 21 জন সেনা নিহত হওয়া বা অরুণাচল প্রদেশের সীমান্ত থেকে 5 ভারতীয় নাগরিককে চীনের অপহরণ করে নিয়ে যাওয়ার অভিযোগের মধ্যেই দুই বিদেশমন্ত্রীর বৈঠক যে আপাতত কিছুটা স্বস্তি দেবে সে কথা মনে করছেন বিশ্লেষকরা। অমিতাভ ভট্টশালী। এবার বাদবাকি বিশ্বের কিছু খবর মোয়াজ্জেম হোসেনের কাছে।
ইউরোপীয় কমিশন জোর দিয়ে বলেছে যে লেসবস দ্বীপের যে জরাজীর্ণ অভিবাসী শিবিরটি আগুনে পুড়ে গেছে, স্থানীয় প্রতিবেশীদের আপত্তি সত্ত্বেও তা আবার সেখানেই পুনর্নির্মাণ করা হবে। এখানে ১৩,০০০ লোক বাস করত, যারা এখন খোলা জায়গায় থাকছে। কমিশনের ভাইস প্রেসিডেন্ট মার্গারিটিস শিনাজ বলেন, ইউরোপের বৃহত্তম মরিয়া ক্যাম্প নামের এই শিবিরটিকে একটি আধুনিক স্থাপনা হিসেবে গড়ে তোলা হবে। ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের পর ব্রিটেন এই প্রথম একটি বড় আকারের বাণিজ্য চুক্তি করেছে। ব্রিটিশ সরকার বলছে, জাপানের সঙ্গে করা এই চুক্তিতে যুক্তরাজ্যের গরু এবং শূকরের মাংস রপ্তানির উপর শুল্ক অনেকখানি কমিয়ে দেওয়া হবে। যুক্তরাজ্যের একটি খসড়া আইন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে তিক্ততা সৃষ্টির পটভূমিতে এই চুক্তি স্বাক্ষরিত হলো। আফগান সরকারের আলোচনাকারীদের একটি দল দোহায় তালেবান প্রতিনিধিদের সঙ্গে ঐতিহাসিক শান্তি আলোচনায় যোগদানের জন্য কাবুল থেকে রওনা হচ্ছেন। শনিবার এই প্রক্রিয়ার উদ্বোধনী অনুষ্ঠানে হাজির থাকবেন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। ভারতে করোনা ভাইরাস রোগীদের হাসপাতালে নিয়ে যাবার জন্য বেসরকারি অ্যাম্বুলেন্সগুলো যাতে যুক্তিসঙ্গত অর্থ নেয় তা নিশ্চিত করতে দেশটির সুপ্রিম কোর্ট রাজ্য সরকারগুলোর উপর নির্দেশ জারি করেছে। এমনকি খুব কম দূরত্বে রোগী নিয়ে যেতে এই অ্যাম্বুলেন্সগুলো প্রচুর অর্থ দাবি করছে, এমন সাম্প্রতিক খবরের প্রেক্ষাপটে বিচারকরা এই নির্দেশ দিয়েছেন। নাইজেরিয়ার কাদুনা প্রদেশে ধর্ষণের দায়ে দণ্ডপ্রাপ্তদের হাসপাতালে নিয়ে খোঁজা করে দেওয়ার এক প্রস্তাব রাজ্যের আইনসভা অনুমোদন করেছে। তবে বিলটি আইনে পরিণত করতে রাজ্যের গভর্নরের অনুমোদন লাগবে। মস্কো এবং বেইজিংয়ের সঙ্গে সংশ্লিষ্ট হ্যাকাররা যুক্তরাষ্ট্রের নির্বাচনী প্রচারণায় হস্তক্ষেপ করছে বলে মাইক্রোসফটের এক দাবি প্রত্যাখ্যান করেছে চীন এবং রাশিয়া। এই দুই দেশের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, মার্কিন নির্বাচনে তারা হস্তক্ষেপ করছে না। মোয়াজ্জেম হোসেন। ইসরায়েলের সাথে সম্পর্কের প্রশ্নে মুসলিম বিশ্বে একটা নতুন মেরুকরণ হচ্ছে। মধ্যপ্রাচ্যের কয়েকটি আরব দেশের বৈরী অবস্থানে পরিবর্তন দেখা যাচ্ছে। সংযুক্ত আরব আমিরাত এখন ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ঘোষণা দিয়ে চুক্তি করতে যাচ্ছে। সৌদি আরবও অলিখিত একটা সম্পর্ক তৈরি করেছে। ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে সমর্থন থাকলেও সুদান সহ মুসলিম সংখ্যাগরিষ্ঠ অনেক দেশই এখন ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার কথা বিবেচনা করছে। সেখানে বাংলাদেশ কেন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়তে নারাজ? সমস্যাটা আসলে কোথায়? এ নিয়ে শুনুন ঢাকা থেকে কাদির কল্লোলের বিশেষ প্রতিবেদন। ১৯৭১ সালে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর শুরুর দিকে যে কয়েকটি দেশ বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব করেছিল, তার মধ্যে ছিল ইসরায়েল। ১৯৭২ সালের ৪ ফেব্রুয়ারি ইসরায়েল বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব করেছিল। তখন স্বাধীন বাংলাদেশের শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন সরকার লিখিতভাবে ইসরায়েলের সেই স্বীকৃতি প্রত্যাখ্যান করেছিল। সেই অবস্থানের পিছনে মূল বিষয় ছিল ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে স্বাধীন বাংলাদেশের সমর্থন। কিন্তু ৫০ বছরেও বাংলাদেশ এবং ইসরায়েলের মধ্যে কোনো সম্পর্ক তৈরি হয়নি। এমন পরিস্থিতির ক্ষেত্রে এখন ফিলিস্তিনিদের ইস্যুর সাথে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি এবং ধর্ম যোগ হয়েছে বলে বিশ্লেষকদের অনেকে মনে করেন। যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক সাইদ ইফতেখার আহমেদ বলেছেন, বাংলাদেশে অভ্যন্তরীণ রাজনীতির কারণে যে কোনো সরকারের জন্য ইসরায়েলের সঙ্গে সম্পর্ক তৈরির বিষয়টি ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে দুটো ধারাই, একটি ডান এবং দক্ষিণপন্থী ধারা, আরেকটি হচ্ছে বামপন্থী ধারা, যেটা অপেক্ষাকৃত অনেক দুর্বল। দুটো ধারাই আসলে চায় না যে বাংলাদেশ ইসরায়েলের সাথে খুব নৈতিক সম্পর্ক স্থাপন করুক। ডান এবং দক্ষিণপন্থী ধারা যারা, তারা চাচ্ছে না, যেহেতু ইসরায়েলের যে জনগোষ্ঠী তার ৭০% বা তার চেয়েও বেশি হচ্ছে ইহুদি জনগোষ্ঠী, সুতরাং এখানে একটি ধর্মভিত্তিক রাজনীতির জায়গা থেকে তারা চায় না যে বাংলাদেশ আজকে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করুক। অন্যদিকে যারা বামপন্থী ধারা বা এর সঙ্গে যদি আমরা মধ্যপন্থী ধারা ধরি, তারা ইসরায়েলের সাথে বাংলাদেশের সম্পর্ক স্থাপন করতে চায় না। এর মূল কারণটা হচ্ছে মূলত রাজনৈতিক। সেই রাজনৈতিক কারণটি হচ্ছে যে ইসরায়েলের প্যালেস্টাইনকে স্বীকৃতি না দেয়া, বা তারা যেটা মনে করছে সেটা হচ্ছে ইসরায়েল সেখানে অবৈধভাবে প্যালেস্টাইনের ভূমি দখল করে সেখানে রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে। এবং এর পাশাপাশি আরেকটি কারণ হচ্ছে, যেহেতু ইসরায়েল হচ্ছে একটা জায়নিস্ট রাষ্ট্র বা ধর্মভিত্তিক রাষ্ট্র, তো তারা, যারা বিশেষ করে সেকুলার রাজনীতি করেন বাংলাদেশে, তারাও চায় না যে এ ধরনের রাষ্ট্রের সাথে বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করুক। সমস্ত কিছু মিলে যে যে রাজনৈতিক ভিত্তি অবস্থান করুন, কোন সরকারই বাংলাদেশে
এই বৃহৎ জনগোষ্ঠীকে খেপিয়ে ইসরায়েলের সাথে বাংলাদেশের সম্পর্ক স্থাপন করতে চায়নি। এই ধারাটা এখনো অব্যাহত আছে এবং বাংলাদেশ সরকারও সেটা চাবে বলে আমার কাছে মনে হয় না। এখনও বাংলাদেশের পাসপোর্টে লেখা থাকে যে ইসরায়েল ছাড়া বিশ্বের যে কোনো দেশে যাওয়া যাবে। 70-এর শেষে এবং 80-র দশকে বাংলাদেশের অনেক তরুণ ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্রের জন্য ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধেও গিয়েছিল। সে সময় ঢাকার রাস্তায় ফিলিস্তিনিদের সমর্থনে ইসলামপন্থী বিভিন্ন দল বা সংগঠনের মিছিল ছিল নিয়মিত ঘটনা। বাংলাদেশের মানুষের মাঝে ইসরায়েল বিরোধী সেন্টিমেন্ট বা একটা নেতিবাচক ধারণা আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক লাইলুফার ইয়াসমিন মনে করেন, বাংলাদেশে কখনো ঐকমত্য না হলে একক কোনো নেতৃত্ব ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক করতে চাইলে সেই নেতৃত্বকে বড় রাজনৈতিক মূল্য দিতে হতে পারে। আমাদের সকলের একটা সেন্টিমেন্ট আছে প্যালেস্টাইনের প্রতি, তো সেই জন্য আমি মনে করি যে এটা একটা ন্যাশনাল কনসেনসাস দরকার। যে কোনো একক নেতৃত্ব যখনই এটা সিদ্ধান্ত নেবেন, সেটা কিন্তু ডোমেস্টিক অডিয়েন্সের জন্য এটা খারাপ হতে পারে। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দেয়া দল আওয়ামী লীগ এখন সরকারে রয়েছে। এই সরকার এখনও ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক গড়তে নারাজ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, কোনো রাজনৈতিক ঝুঁকি বা সমস্যা তাদের সরকারের বিবেচ্য বিষয় নয়। তাদের সরকার নৈতিকতার জায়গা থেকে ফিলিস্তিনি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামের পক্ষে রয়েছে এবং থাকবে বলে তিনি উল্লেখ করেছেন। বাংলাদেশের জন্মলগ্ন থেকেই বা তার অব্যবহিত পরেই জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খুব পরিষ্কারভাবেই কিন্তু সম্মেলনে এই কথাটি বলেছেন এবং সেই নীতিতে আমরা বিশ্বাস করি যে আমরা প্যালেস্তাইনি জনগণের পক্ষে আছি। আমরা কি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে আছি। সেই রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বাংলাদেশের সাথে ইসরায়েলের যে সম্পর্কবিহীন যে পথ চলা সেটা অব্যাহত থাকবে। আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী আরেকটি বড় দল বিএনপি বিভিন্ন সময় বাংলাদেশ শাসন করেছে। এই দুই দল বা দুই ধারার রাজনীতিতেই ইসলামপন্থী দলগুলো এখন বিভক্ত। তবে ইসরায়েল ইস্যুতে আওয়ামী লীগ এবং বিএনপির বক্তব্যে ভিন্নতা নেই। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের কোনো দলই ইসরায়েলের সাথে সম্পর্ক চাইবে না বলে তিনি মনে করেন। প্যালেস্টাইনকে নিয়ে যে বাংলাদেশের যে কমিটমেন্ট, যেটা সবসময় প্যালেস্টাইনের যে স্বাধীনতা সংগ্রাম, এটাকে সবসময় বাংলাদেশ সব রাজনৈতিক দলগুলোই তারা সমর্থন করে এসেছে এবং সেখানে ইসরায়েলের যে ভূমিকা ছিল সেই ভূমিকাটাকে তারা বরাবরই নিন্দা করেছে। প্রধান দুই দলই এখনও ইসরায়েল বিরোধী অবস্থানই তুলে ধরছে, কিন্তু মুসলিম বিশ্বে ইসরায়েল ইস্যুতে অবস্থানের পরিবর্তন এখন দৃশ্যমান হচ্ছে। সংযুক্ত আরব আমিরাত কয়েকদিন আগে ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে এবং আগামী মঙ্গলবার তাদের একটি চুক্তি করারও কথা রয়েছে। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ ইসরায়েলের সাথে গোপন সম্পর্ক নিয়ে এগোচ্ছে। জর্ডান মিশরের সাথে আগে থেকেই সম্পর্ক রয়েছে। সুদান সহ মুসলিম কয়েকটি দেশ ইসরায়েলের সাথে সম্পর্ক করার কথা বলছে। কিন্তু এর কারণ কি? এই প্রশ্নে অধ্যাপক সাইদ ইফতেখার আহমেদ বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকার কারণে এবং ইরানের বিরোধিতা থেকে অনেক আরব দেশ ইসরায়েলের সাথে সম্পর্ক তৈরি করছে। নতুন মেরুকরণের বেশ অনেকগুলো কারণ রয়েছে। এর অন্যতম একটা বিষয় রয়েছে যে আজকে ট্রাম্প ক্ষমতা আসবার পর ট্রাম্প যেহেতু ইসরায়েলের সাথে তার একটা অত্যন্ত ভালো সম্পর্ক রয়েছে এবং একটি অন্যরকম সিদ্ধান্ত তিনি নিয়েছেন যে তেল আবিব থেকে দূতাবাস সরিয়ে এনে জেরুজালেমে নিয়ে এসছেন এবং উনি একটা কিন্তু চেষ্টা চালাচ্ছিলেন দীর্ঘদিন যাবৎ যে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলির সাথে ইসরায়েলের একটা সম্পর্ক স্থাপন করবার বিষয়। অন্যদিকে মধ্যপ্রাচ্যের অনেক রাষ্ট্রের মধ্যে এই উপলব্ধি এসছে যে প্যালেস্টাইনের সংকটের মধ্যে আশু কোনো সমাধান হচ্ছে না এবং যেহেতু ইসরায়েলের পক্ষ থেকে দীর্ঘদিনের একটা চেষ্টা রয়েছিল যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন রাষ্ট্রগুলির সাথে সম্পর্ক স্থাপন করা, নানাবিধ ইকুয়েশনের ফলে তারা এই সিদ্ধান্তে কোনো রাষ্ট্র চলে এসছে যে আসলে প্যালেস্টাইনকে পাশ কাটিয়ে হলেও যদি আজকে ইসরায়েলের সাথে তাদের কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করা যায় তাহলে মধ্যপ্রাচ্যের দেশগুলিও নানাভাবে উপকৃত হবে। আরেকটি কারণ উল্লেখ না করলেই নয়, সেটি হচ্ছে যেহেতু ইরানের একটি অত্যন্ত জোরালো ভূমিকা রয়েছে ইসরায়েলের বিরুদ্ধে, ফলে সৌদি আরব, আরব আমিরাত সহ যে সমস্ত রাষ্ট্র নিজেদেরকে আঞ্চলিক রাজনীতিতে ইরান বিরোধী অবস্থানে রয়েছে বলে মনে করে, তারা মনে করে আজকে ইসরায়েলের সাথে যদি তাদের ঘনিষ্ঠ সম্পর্ক থাকে তাহলে মধ্যপ্রাচ্যে ইরানের যে প্রভাব, সে প্রভাবকে ঠেকানো সম্ভব হবে। এই সমস্ত নানা সমীকরণের ফল হচ্ছে আজকে ইসরায়েলের সাথে একের পর এক মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোর সম্পর্ক স্থাপন করা বা সম্পর্ক স্থাপনের আগ্রহ
প্রকাশ করা। দক্ষিণ এশিয়াতেও বাংলাদেশ এবং পাকিস্তান ছাড়া অন্য দেশগুলো ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে সম্পর্ক করছে। প্রতিবেশী দেশ ভারতের পক্ষ থেকে ইসরায়েলের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করার বিষয়টি দৃশ্যমান হচ্ছে। ইসরায়েলের বর্তমান রাজধানী জেরুজালেম থেকে ভারতীয় একজন সাংবাদিক হরিন্দার মিশ্র বলেছেন, ইসরায়েল বাংলাদেশের স্বীকৃতি পেলে গুরুত্বের সাথে স্বাগত জানাবে। তিনি উল্লেখ করেছেন, ইসরায়েল মধ্যপ্রাচ্যের পাশাপাশি দক্ষিণ এশিয়াতেও নতুন সম্পর্ক তৈরির চেষ্টা করছে এবং দুদিন আগে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এশিয়া নিয়ে একটি সংবাদ সম্মেলন করেছে। সেই সংবাদ সম্মেলনে মিস্টার মিশ্র উপস্থিত ছিলেন। একটা প্রেস কনফারেন্স হয়েছিল, এখানে ইসরায়েলের ফরেন মিনিস্ট্রিতে ডেপুটি ডাইরেক্টর জেনারেল গিলাদ কোহেন সাংবাদিকরা অ্যাড্রেস করলেন। এই সাবজেক্টটাই হচ্ছিল ইসরায়েলের এশিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে। তো তখন কয়েকজন সাংবাদিকরা প্রশ্ন করলেন যে সাউথ এশিয়া নিয়ে কি ভাবে ইসরায়েল। তো উনি বললেন যে ইসরায়েল তো সবার সঙ্গে সম্পর্ক এস্টাবলিশ করতে চায়। উনি বললেন যে সবার সঙ্গে সম্পর্ক এস্টাবলিশ করার একটা চেষ্টাও হচ্ছে। বাংলাদেশের বিশ্লেষকরা মনে করেন যে আরব দেশগুলো ইসরায়েলের সাথে সম্পর্ক করছে, সেই দেশগুলোতে রাজতন্ত্র বা একক শাসন থাকায় জনগণের মতামত উপেক্ষা করে তারা সিদ্ধান্ত নিতে পারছে। সেটা বাংলাদেশের পক্ষে সম্ভব হবে না। রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক রওনক জাহান বলেছেন, ফিলিস্তিন ইস্যুকে এড়িয়ে বাংলাদেশ ইসরায়েলের সাথে যাবে না বলে তিনি মনে করেন। যদিও এখন ইউএই সৌদি আরবিয়া সম্পর্ক করছে, কিন্তু এই সমস্ত সম্পর্কে কতটা জনসমর্থন সমস্ত আরব দেশে কতটা আছে? কারণ সরকাররা যে কোনো একটা সম্পর্ক করেই ফেলতে পারে, কিন্তু যদি আরব জনসাধারণ দিন পর্যন্ত প্যালেস্টিনিয়ানের পক্ষে ছিল, অতএব বাংলাদেশের জন্য এখনই আগ বাড়িয়ে তো এটার মধ্যে যাওয়া তো কোনো প্রশ্নই আসে না। কিন্তু বাংলাদেশের সাথে সম্পর্ক করে ইসরায়েল কি অর্জন করতে চায়? এমন প্রশ্নে হরিন্দার মিশ্র বলছিলেন, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে বাংলাদেশের স্বীকৃতি পেলে সেটা ইসরায়েলের বৈধতার ক্ষেত্রে দক্ষিণ এশিয়ায় একটি মাত্রা যুক্ত হবে। এছাড়া অর্থনৈতিক চিন্তাও থাকতে পারে বলে তাঁর ধারণা। বাংলাদেশ একটা প্রিডমিনেন্টলি ইসলামিক পপুলেটেড কান্ট্রি আছে। যদি রিলেশনস এস্টাবলিশ হয় তো একটা লেজিটিমেসি পাচ্ছে ইসরায়েল, সবচেয়ে বড় ব্যাপার। তাছাড়া বাংলাদেশ নিয়ে এইখানে লোকেরা খুব ভালোভাবে জানে যে একটা ম্যানুফ্যাকচারিং নেশন বলে বাংলাদেশ ইমার্জ করেছে। ইকোনমিক অ্যাক্টিভিটির জন্য হয়তো ইসরায়েল ওইখান থেকে বেনিফিট করতে পারে। ওইখানে লেবার কস্ট কম আছে। ইসরায়েলেও লোকেরা এটা জানে যে বাংলাদেশ একটা ভ্যালু এডিশন দিতে পারে বিজনেসে, যেমন শ্রীলঙ্কা দিচ্ছে। যদিও বিভিন্ন আরব দেশ ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক করার ক্ষেত্রে বলেছে, ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামের প্রতি সমর্থন থেকে তারা সরে আসছে না, কিন্তু ইসরায়েল ইস্যুতে এই দেশগুলোর অবস্থানকে বাংলাদেশ বিবেচনায় নিচ্ছে না। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, ফিলিস্তিনিদের দাবি এড়িয়ে বাংলাদেশ আপোস করতে পারে না। অন্য দেশ বা অন্য আরেকটি মুসলিম দেশ ইসরায়েলের সাথে কি করছে এর আগেও হয়েছে। আমরা দেখেছি জর্ডানে ইসরায়েলের দূতাবাস আছে এবং তাদের সাথে এবং একাধিক মুসলিম রাষ্ট্রের সাথে তাদের সম্পর্ক আছে। এবং আমরা যতটুকু জেনেছি বা বলা হয়েছে আমাদেরকে যে এই প্রক্রিয়া ফিলিস্তিনিদের অধিকার আদায়ে সহায়তা করতে পারে, তারা তাদের পক্ষ থেকে, সেই সব মুসলিম রাষ্ট্রের পক্ষ থেকে বলা হচ্ছে। তো এটা কতটুকু বিশ্বাসযোগ্য সেটা আমরা অপেক্ষায় থাকবো, দেখব। কিন্তু বিষয়টি হলো এটা তৃতীয় আরেকটি রাষ্ট্রের বিষয়, কিন্তু বাংলাদেশের অবস্থানে এখানে কোনো পরিবর্তন নেই। বিএনপি নেতা মিস্টার আলমগীরও বলেছেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ইসরায়েলের সাথে সম্পর্ক করতে গিয়ে ফিলিস্তিনিদের স্বাধীনতার দাবিকে আর গুরুত্ব দিচ্ছে কিনা সেই প্রশ্ন থেকে যায়। এখন মিডল ইস্টে যা হচ্ছে, এটা কি আপনার আসলে প্যালেস্টাইনের জনগণের মুক্তিযুদ্ধের ব্যাপারটাকে সেইভাবে দেখা হচ্ছে কিনা, এটা তো প্রশ্ন থেকেই যাচ্ছে। বিশ্লেষকরা বলেছেন, যদিও গত কয়েক বছরে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জমিতে ইসরায়েলের স্থাপনা নির্মাণ এবং জেরুজালেমকে রাজধানী করা সহ বিভিন্ন পদক্ষেপ ও সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক গড়া নিয়েও বাংলাদেশে সাধারণ মানুষের মাঝে অতীতের মতো আলোচনা বা প্রতিবাদ নেই, কিন্তু এরপরও ইসলামপন্থী দলগুলো সহ সব রাজনৈতিক দলের অবস্থানের কারণেই বাংলাদেশের কোনো দল বা সরকার ইসরায়েলের সাথে কোনো রকম সম্পর্ক করবে না এবং সেক্ষেত্রে সরকার ঝুঁকির বিষয়কেই বিবেচনা করে বলে তাঁরা মনে করেন। কাদির কললের বিশেষ প্রতিবেদন। এবারে সংবাদ শিরোনাম।
বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত বয়স্ক রোগীদের মৃত্যুর হার যেভাবে বাড়ছে তা নিয়ে বিশেষভাবে চিন্তিত কর্তৃপক্ষ। ইউরোপীয় কমিশন বলছে লেসবস দ্বীপের আগুনে পুড়ে যাওয়া অভিবাসী শিবিরটি সেখানেই পুনর্নির্মাণ করা হবে। বিবিসি থেকে আমাদের পরবর্তী অনুষ্ঠান পরিক্রমা প্রচারিত হবে আজই বাংলাদেশ সময় রাত 10:30 আর ভারতে রাত 10টায়। সেই অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আমি মাসুদ হাসান খান। ধন্যবাদ বাংলা আয়োজনে সঙ্গ দেওয়ার জন্য। This is the BBC. There are no programmes on this channel at present. Details of all our services are at bbcworldservice.com.